আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং প্রকাশক আফজাল হোসেনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি চলচ্চিত্র উৎসবের সময়সূচি। বাংলাদেশ চিলড্রেন্স ফিল্ম সোসাইটির আয়োজনে সারা দেশে মোট 11টি মিলনায়তনে 54টি দেশের প্রায় 300 চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হচ্ছে 10ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে 30 জানুয়ারি পর্যন্ত। জাতীয় পিঠা উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব। পিঠা উৎসবের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন থাকছে নাচ, গান, আবৃত্তি ও পথনাটক পরিবেশনা। পিঠা উৎসব চলবে 30 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফসেজের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী নাজমুল হক বাপ্পির একক প্রদর্শনী এন ইটারনাল জার্নি। প্রদর্শনী চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2017। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত এই বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। রাত 8টা 20 মিনিটে থাকছে মেজবাউদ্দিন সুমনের রচনায় নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। দেখুন, ওই যে প্রাণীর মৃত্যু, সেটা কিন্তু খালি চোখে দেখা যায়, কিন্তু প্রাণের যে মৃত্যু সেটা দেখার জন্য যে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি প্রয়োজন, আরবানাইজেশনের চক্করে পড়ে মানুষ সে শক্তি হারিয়ে ফেলেছে। রাত 9টায় প্রচার হবে হুমায়ুন সাধুর পরিচালনায় একক নাটক আপেক্ষিক তত্ত্ব। বিরাট সমস্যা। আমি খেয়েছি বাবু, তুমি খাও। এই সাদিয়া। হ্যাঁ, আজাদ ভাই কেমন আছেন? রাত 11:15টায় রয়েছে ওয়াহিদা রাজ্জাক নিশার প্রযোজনায় অনুষ্ঠান নিউজ ইনসাইট। রাত 12টায় থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বেটস। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। আগামী 1 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2017। প্রিয় দর্শক, অমর একুশের গ্রন্থমেলার পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানতে চলুন কথা বলি অনিন্দ প্রকাশনীর প্রকাশক আফজাল হোসেনের সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি। কয়েকদিন পর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের প্রাণের মেলা অমর একুশে বইমেলা। তো প্রতি বছরই আপনাদের প্রকাশনী থেকে বই বের হয়ে থাকে এই বইমেলায়। তো এবারের প্রস্তুতি কি রকম আপনাদের? এবারের প্রস্তুতি বলতে আমরা তো মেলাটা শুরু করি ধরুন 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়, ইনশাল্লাহ 28 ফেব্রুয়ারি কোনো সময় যে 29 ফেব্রুয়ারি পর্যন্ত হয়, যে বছর 29 মাস থাকে। তাই আমাদের প্রস্তুতি এবার অন্যান্য বছর তুলনায় বিশেষ করে অনিন্দ প্রকাশের প্রস্তুতি অনেক ভালো। কেন এটা বলতে চাই যে আমি অনেক সময় আপনার গত এপ্রিল মাস থেকে কাজ শুরু করেছি। আচ্ছা আচ্ছা। 2016 সালের এপ্রিল মাস থেকে কাজ শুরু করেছি এবং আমরা কাজগুলি তখন থেকে শুরু করে ইয়ে করি। কারণ একটা বই বের করতে গেলে যে পরিমাণ শ্রম বা পরিশ্রম লাগে সেটা আপনার অনেকেই মনে করে যে হয়তো ফেব্রুয়ারি মাস আসছে এখনই বইটা বেরিয়ে যাবে, কিন্তু এই বইটা বের করতে গিয়ে তার পিছনে অনেক শ্রম দিতে হয়। শ্রম বলতে হলে যে আপনার প্রুফ রিডিং করতে হয়, কম্পিউটার কম্পোজ করতে হয়, শিশুতোষ বই হলে তার ইলাস্ট্রেশন আঁকতে হয়, গ্রাফিক্স করতে হয়, অনেক কাজ। এই কাজগুলি আমরা মোটামুটি আপনার শুরু করছি এপ্রিল মাস থেকে। এখন এই বছর আমার প্রস্তুতি অত্যন্ত ভালো। আমার প্রকাশনা প্রতিষ্ঠান থেকে এবার আশা করি 100-র উপরে বই বেরোবে। এখানে বাংলাদেশে খ্যাতমানা বুদ্ধিজীবী, জনপ্রিয় লেখক, আপনার নতুন লেখক, আবার শিশু সাহিত্যিক, এই ধরনের প্রায় সবারই ইনশাল্লাহ আমার এখান থেকে এবার বই বেরোবে। আচ্ছা, তো 100-র উপরে বই থাকছে, কি কি ধরনের বই এবার বের হচ্ছে? আমার এখানে সাহিত্যের সকল শাখারই বই থাকছে, যেমন প্রবন্ধের বই থাকছে, যেমন কবিতা, উপন্যাস, প্যারাসাইকোলজি, আপনার সায়েন্স ফিকশন, তারপরে গল্প,
তারপরে কবি শিশু সাহিত্যের মধ্যে গল্প থাকে, তারপরে ভ্রমণ কাহিনী, তারপরে আপনার আছে ধরেন লোকজ ঐতিহ্য, তারপরে আছে গানের বই, মানে সাহিত্যের সকল শাখারই মোটামুটি বই আছে। জি জি। তো সেখানে নতুন লেখকদের সুযোগ আপনি কতটুকু দিচ্ছেন? এখানে আমার প্রকাশনাটা শুরু হয় নতুন লেখকদের দিয়ে। তার কারণ হলো আমি একজন বয়সে বলতে পারি যে ইয়ং লোক, সেই কারণে আমি নতুন লেখকদেরকে ভালো পছন্দ করি। আমার এখানে যারা বই বের করে সারা প্রায়ই আমার কাছাকাছি বয়স বা আমার চেয়ে একটু বয়স। বয়স্ক লেখকের সংখ্যা সেখানে খুবই কম। এখানে আছে শুধু আহমেদ রফিক স্যার আছে, আপনার ওই সৈয়দ হক স্যারের একটি বই আমার এখান থেকে এইবার বেরোচ্ছে, তা হলো সায়েন্স ফিকশন সমগ্র। স্যার দুটি সায়েন্স ফিকশন লিখে গেছেন, এই দুইটি সায়েন্স ফিকশন নিয়ে আমি একটি সায়েন্স ফিকশন সমগ্র বের করছি। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে প্রতি বছরই যেহেতু আপনাদের বই বের হচ্ছে এবং বিভিন্ন ধরনের বই থাকছে, তো কি মনে হয় যে কোন ধরনের বইটা পাঠকরা বেশি লুফে নেয় আপনাদের প্রকাশনী থেকে? আমি তো এ ধরেন আপনার 10 বছর যাবত এই বাংলা একাডেমি মেলাতে মেলা করি, সেখানে উপন্যাসের মার্কেটটাই সবচেয়ে ভালো। কিন্তু আমাদের হুমায়ুন আহমেদ স্যার মারা যাওয়ার পরে ওই ধরনের উপন্যাসিক এখনো গড়ে উঠে নাই। ইমদাদুল মিলন ভাই আছেন, তারপরে এখন নতুন করে আমরা একজন উপন্যাসকে সৃষ্টি করার চেষ্টা করছি এবং মোটামুটি বলা যায় যে জনপ্রিয়তার মানে কাছাকাছি চলে গেছে, সেটা হলো মোস্তাক আহমেদ। মোস্তাক আহমেদ একজন মানে বহুমাত্রিক লেখক, সে উপন্যাস লিখে, সায়েন্স ফিকশন লিখে, আপনার প্যারাসাইকোলজি লিখে, ছোটদের জন্য লিখে। ওনার একটি বই আছে রিবিট। রিবিট এমন একটি চরিত্র যে দুনিয়ার যে কোনো বড় সমস্যা হোক সে সমাধান করতে পারে, এবং এই রিবিট চরিত্রটি অলরেডি পাঠকের কাছে খুবই সমাদৃত হয়েছে এবং পাঠক প্রিয়তা পেয়েছে। আচ্ছা, এবং বাচ্চাদের যে বই থাকছে সেখানেও কি বাচ্চাদের আগ্রহ খুব ভালো থাকছে? হ্যাঁ, বাচ্চাদের বইয়ের মধ্যে খুব আগ্রহ থাকছে, কারণ বাচ্চাদের বইগুলি আমাদের অনেক সময় নিয়ে করতে হয়। সেখানে 4 কালার ইলাস্ট্রেশন করি আমরা। বাচ্চাদের লেখা আগে অনেক 10 বছর আগে যে বইগুলি বের করেছিলাম, এখন তার মধ্যে অনেক মানে তফাৎ সৃষ্টি হয়েছে। কারণটা কি, আগে অনেক টেক্সট থাকতো, মানে পড়া থাকতো অনেক বেশি, এখন হলো আমরা টেক্সট কম, 1 লাইন বা 2 লাইন বা 2টা ওয়ার্ড এরকম থাকে, কিন্তু পুরো পেজটাই থাকে অলঙ্করণ। এই অলঙ্করণ দেখি আপনার একটা বাচ্চা বলতে পারে যে ধরেন নদীতে একটা নৌকা চলছে, এটা যে কোনো লোকই যে নদীতে নৌকা চলার দৃশ্যটা দেওয়া হয় তাহলে বলতে পারে যে নদীতে নৌকা চলছে। অথবা যে কোনো বাচ্চাই করে আমরা ওই ধরনের বাচ্চাদের জন্য এখন বই সৃষ্টি করছি, যাদের বাচ্চারা বেশি বই কম পড়ে বেশি জিনিস জানতে পারে এবং খুব সহজে যেন বুঝতে পারে, বেশি কঠিন না তাদের জন্য। হ্যাঁ, যাদের জন্য খুব কঠিন। আচ্ছা আচ্ছা। তো এবার বইমেলা সম্পর্কে জানতে চাচ্ছি যে আমরা তো প্রতি বছর বইমেলা হচ্ছে এবং অনেকভাবে কিন্তু বইমেলা আরো উন্নত করা হচ্ছে, যেমন বইমেলা পরিসর বিস্তৃত হয়েছে, সিকিউরিটি ব্যাপার উন্নত হয়েছে, তো এই বিষয়টা আপনি কি বলবেন? না, বইমেলার বিষয়টা দিন দিনই উন্নতি হচ্ছে। একসময় আমরা বাংলা একাডেমির ভিতরে ছিলাম, এখন আমরা বাংলা একাডেমি সোহরাওয়ার্দী উদ্যানে আমরা চলে আসছি, সেখানে বিশাল পরিসর। কিন্তু এই বিশাল পরিসরের মধ্যে বাংলা একাডেমি বারবারই চেষ্টা করছে এটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আমাদের পরামর্শ নিচ্ছে, বিশেষ করে আমাদের সমিতি বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি তার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং মানে আপনার তারা চেষ্টা করছে সমিতির পরামর্শ নিয়ে মেলাটাকে কিভাবে সৌন্দর্য করা যায় এইদিকে। এবং সিকিউরিটি আগের থেকে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণে এই সিকিউরিটির দিকে নজর রাখছে। জি, এবং বইমেলাকে বলা হয় লেখক পাঠকের একটা মিলন মেলা। সেই মিলন মেলা আসলে কতটুকু যথেষ্ট হয় প্রতি বছর? এটা খুবই যথেষ্ট। যেসব লেখক মিলন মেলা, অবশ্যই মিলন মেলা, প্রতিটি লেখক দীর্ঘ সময় মেলায় এসে লেখক পাঠকদের সাথে তাদের মত বিনিময় করে, তাদের অবস্থান জানতে পারে, কোন পাঠকের কি চাহিদা, কি লেখাটা কি। পাঠক কিন্তু এই দেশে বিশেষ করে বাংলাদেশের পাঠকরা খুবই কিন্তু জানে, মানে তারা পড়তে ভালোবাসে এবং যেইগুলি পড়ে তারা অনেক বেশি জানে। অনেক লেখক নিয়ে তারা সমালোচনা করে এবং সরাসরি সমালোচনা করে। এবং আমি যাদেরকে বই বের করি, আমি আমার প্রত্যেক লেখককে বলি যে আপনারা পুরো সময় মেলায় থাকেন, তাহলে ভালো লিখতে পারবেন। এবং লেখকরা যখন পুরো সময়টা বইমেলা থাকছে তখন পাঠকরা পড়ে তাদের মতামত লেখকদেরকে ডিরেক্ট বলতে পারছে, সরাসরি বলতে পারছে যে আপনার লেখাটা এই সমস্যা ছিল, এই ভালো ছিল, তখন লেখকও সংশোধন হয়ে ওই যেটা ভালোর দিকটা লেখক বেছে নেয়। অবশ্যই। তো সেক্ষেত্রে এই যে প্রতি বছর মেলা হচ্ছে এবং আমরা পাঠকরা যারা আছি এই ফেব্রুয়ারি মাসটার জন্য অপেক্ষা করে থাকি, কবে ফেব্রুয়ারি মাস হবে, তারপর বইমেলা হবে, আমরা একটা বই কিনবো। কিন্তু এই বইমেলাটা বছর হয়তো আরো 2 বার করা উচিত কিনা, আপনার কি মনে হয়? মেলা তো আরো অনেকগুলি আমরা করি আমাদের সমিতির উদ্যোগে এবং সরকারের উদ্যোগে, আমরা প্রতি বিভাগে প্রায় মেলা করে থাকি। কিন্তু ঢাকায় আরেকটি মেলা করার জন্য আমরা বারবারই চেষ্টা করছি, কিন্তু আসলে সফল হতে পারি না। যেমন ঢাকা বইমেলা, ঢাকা বইমেলাটা আমরা প্রতি বছরই ডিসেম্বর মাসে করতে চাই অথবা নভেম্বর মাসে করতে চাই, কিন্তু ওইখানে আমরা পাঠক প্রিয়তাটা পাই না। এবং সরকারও আমাদেরকে ওইখানে নির্দিষ্ট কোনো স্থান দেয় না। স্থানটা নির্দিষ্ট না হওয়ার কারণে বিভিন্ন জায়গায় করি, যার জন্য মানে মেলাটাকে পাঠক চিনতে পারে না। বাংলা একাডেমি চিনতে 40 বছর লাগছে মানুষের, তাই একটা জায়গা তো জনপ্রিয় করতে প্রায় এই সময় লাগবে। আজকে বাংলা একাডেমি একটা মাস অপেক্ষা করে কেন মানুষ, যে 1 বছর অপেক্ষা করে যে এখানে মেলাটা হবে। মানুষের জানা আছে, ব্রেনের মধ্যে আছে যে এখানে মেলাটা হবে, এই জন্য মানুষ অপেক্ষা করে এবং এই মেলায় উপচে পড়া দর্শকের ভিড় হয়। আমরা যারা ঢাকা আছে তারা তো এই ঢাকার বইমেলা সবাই যেতে পারছে, কিন্তু ঢাকার বাইরে যারা আছে
তাদের জন্য কোনো সুযোগ সুবিধা থাকা উচিত? ঢাকার বাইরের জন্য আমাদের ধরেন মার্চ থেকে এই বইমেলা শুরু হবে। 7টা বিভাগে সরকারের উদ্যোগে এবং আমাদের সহযোগিতায় মেলা করি। আমি প্রত্যেকটা মেলায় আমার স্টল থাকে। প্রিয় পাঠক যদি আমার স্টলে আসেন তাহলে আমার যারা লেখক আছে সবার বই আপনারা ওইখানে পাবেন। আচ্ছা, তো আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে পাঠক তো অনেক আছে, বইও কিন্তু অনেক আছে, তো পাঠকের তুলনায় বইয়ের সংখ্যা কি যথাযথ কিনা, কিংবা বইয়ের যে মানসম্পন্ন যে বিষয়টা সেটা কি ঠিক আছে? এখানে একটু সমস্যা আছে, পাঠকের তুলনায় বইয়ের যে মানসম্মত বইয়ের সমস্যা আছে। কারণ এখানে যে পরিমাণ বই বের হয় এই পরিমাণ বই মানসম্মত করে প্রকাশ করা, আমাদের যে কয়েকজন প্রকাশক আছেন আমাদের দেশে, প্রকাশের সংখ্যাও অনেক, কিন্তু মানসম্মত বই প্রকাশ করার সংখ্যা কিন্তু খুব কম। কারণ এবং লেখকরাও যেভাবে বই বের করতে চায় বা যত দ্রুত চায় এসে এই দ্রুততার সহিত আপনার একটা বইকে মানসম্মত করা যায় না। যে মানসম্মত বই আপনি কোনটাকে বলবেন? যে কাগজ ভালো দিলে কি মানসম্মত হবে, নাকি ভালো একটা মলার দিবেন তাকে মানসম্মত হবে? একটা বই ভালো রকম প্রুফ রিডিং করে যা সম্পাদনা করে যার ভিতর কোনো ভুল থাকবে না এবং বাক্য ঠিক থাকবে, এটাকে আমরা ভালো বই বলে বিবেচনা করব। লেখা ভালো কিনা সেটা হলো অন্য বিষয়, এটা পাঠক বিবেচনা করবে। লেখা ভিন্নতর আছে, একজন প্রবন্ধ পছন্দ করে, একজন গল্প পছন্দ করে, এবং গল্প বিভিন্ন ধরনের এক একজনের পছন্দ, এক একজনের গল্প এক এক রকম, তারপরে প্রবন্ধ এক এক রকম, কিন্তু এগুলি ম্যাটার থাকতে হবে। ব্যান্ডার যদি ভিতরে না থাকে তাহলে পাঠক পড়বে না এবং পাঠক পড়েও না। দেখেন আপনার কত বই বের হয়, 2,500 থেকে 3,000 3,500 বই মেলায় বের হয়, কিন্তু কয়টা বই চলে? হয়তো 200 থেকে 250 বই ভালো চলে, বাকি বইগুলি কিন্তু চলছে না। এবং আমাদের দেশে লেখকদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা এটা বললে হয়তো লেখক রাগ করবেন, কিন্তু কথাটা হলো যে তারা বই বের করতে হবে। আমরা তাদেরকে বুঝে সারতে পারি না। বই বের না করে আপনারা লেখেন, 1-2টা বই লেখেন, ভালো করে লিখেন, বছর জুড়ে লিখেন, তার তথ্য সমৃদ্ধ, বানান টানান এগুলি ঠিকঠাক করে বইটা মেলায় দেন, আপনার পাঠক সৃষ্টি হবে। কিন্তু একটা লেখকের 10 থেকে 12টা, আমার এক লেখকে এবার দেখছি যে 20টা বই বেরোচ্ছে, আমি জানি না যে ওনার বই 20টা কে পড়বে। আচ্ছা, মানে কোয়ান্টিটির বিষয় না, কোয়ালিটির বিষয়টাও চিন্তা করতে হবে। কোয়ালিটি হলো মাস্ট, কোয়ালিটি না হলে আপনি বই পাঠক সৃষ্টি করতে পারবেন না। যেমন আমাদের এখানে বেশ কয়েকজন নতুন উদীয়মান লেখক, এখন আমার প্রকাশনা থেকে যেটা বলতে পারি, যেমন আপনার মুস্তাক আহমেদ, তারপরে আছে রকিবুল ইসলাম মুকুল, তারপরে আপনার ধরেন আছে অরুণ কুমার বিশ্বাস, এরকম অনেক আছে, যেমন ইকবাল খন্দকার, তারপরে আপনার কাজী রাফি একজন ভদ্রলোক, খুব বছরে একটা বই লিখতেই তার কষ্ট হয়। মানে সেনাবাহিনীতে উনি কর্মরত, কিন্তু একটা বই লিখে বছরে, প্রত্যেকটা বই লেখার মান এত ভালো। আমি একটা অনুষ্ঠানে, ওনার প্রকাশনা অনুষ্ঠানে গিয়েছিলাম, হাসান আইজুল হক স্যার বগুড়ায় প্রকাশনা অনুষ্ঠানে ছিল, স্যার যে বক্তৃতা দিয়েছে সেই বক্তৃতাতে একটা বই হয়ে যায়, যে এত ভালো স্যার বলছে এবং তার সম্বন্ধে। আমরা এই ধরনের লেখক চাই, আমরা বই বিক্রির চাইতে ভালো বই চাই। যেমন আপনার বিক্রি বই, হুমায়ুন আহমেদের স্যারের বই বিক্রি হয়েছে না, আপনার কত কপি বই বিক্রি হয়েছে, পাঠক উপস্থিত পড়ে, কিন্তু তার লেখার মধ্যে একটা টান ছিল যে আমি বইটা শুরু করলাম, আপনার শেষ করতে হবে। যেমন আজকে দিনটা আমরা শুরু করছি, দিনটা কিভাবে শেষ করবো আমাদের মধ্যে কিন্তু একটা প্ল্যান আছে, এই প্ল্যানটা আরেকজনকে জানানো, এবং সেই বইটাতে ভালো হলে বইটা পাঠককে আঁকড়ে ধরে রাখবে, যেন শেষ করা হয় বইটা। হ্যাঁ, বইটা আঁকড়ে ধরে রাখবে। আমি একজন প্রকাশক, আমিও কিন্তু বই পড়ি, কিন্তু আমি সবার বই পড়া প্রায় কাছাকাছি পড়ি, কিন্তু যেই সব লেখকদের বই টান না থাকে আমার কিন্তু পড়া হয় না। আর অবটাইমিকা প্রবন্ধের বই পড়ি তথ্য খোঁজার জন্য, যে এর মধ্যে কি ধরনের তথ্য তারা মানে যোগ করছে এগুলি দেখার জন্য। জি জি, তো এত প্রকাশনী নিয়ে যখন কথা হচ্ছে, আপনার প্রকাশনী নিয়ে, সেটা হচ্ছে অনিন্দ্য প্রকাশনী। তো কবে থেকে শুরু হয়েছিল অনিন্দ্য প্রকাশনী? আমার অনিন্দ্য প্রকাশনী যাত্রা শুরু হলো 2004 সাল থেকে, কিন্তু আমি মেলায় অংশ করি 2007 সাল থেকে। আমার এবার প্রায় 10 বছর পূর্ণ হলো। আমি এখন মানে চতুর্থ মানে 4 ইউনিট স্টল আমার এখন, সিঙ্গেল থেকে শুরু করে 4 ইউনিট পর্যন্ত আমার প্রকাশনা বইয়ের সংখ্যা প্রায় 900-র উপরে। বাহ, চমৎকার। তো সব অনেক বই আছে, এই 10 বছর তো বেশ কিছু 900-র উপরে আপনি বলেন বই বের করেছেন, তার ভেতরে উল্লেখযোগ্য কিছু বইয়ের কথা আমরা একটু জানি। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আপনি ধরেন দেশ বিভাগ আহমেদ রফিক আপনার প্রথম আলো পুরস্কার পেয়েছে, তারপরে আপনার হিমালয় রিবিট মুস্তাক আহমেদের বই আপনার আনন্দ আলু পুরস্কার পেয়েছে, তারপরে এই রিসেন্টলি আপনার কালিও কলম পুরস্কার পেয়েছে আমার একটি কুটুরীশ্বর একটি প্রবন্ধের বই, তরুণ লেখক, একদমই তরুণ, যার বয়স এখনো 40 হয় নাই, সে একটি পুরস্কার পেয়েছে। এই 29 তারিখে তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আপনার এই ধরনের অনেক লেখক আমার এখানে আছে, এবং অনেক ছোট লেখকও আছে, যেগুলি আপনার লেখক করার জন্য আমি ক্লাস 8 থেকে পরে একটা মেয়েকে চেষ্টা করছি যে লেখক বানানোর জন্য, সে ইংলিশে অনার্স করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখন তার লেখার মান খুব ভালো। একসময় হয়তো দেখবেন ইনশাল্লাহ এই মেয়ে
খুব ভালো। ভালো নাজনীন আহমেদ নাম আচ্ছা। এক সময় খুব ভালো করবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি বলেন আপনি সাধারণত বইয়ের সংখ্যায় বিশ্বাস করেন না, বইটা মানসম্পন্ন কিনা সেটাতে আপনি বিশ্বাস করেন। তো যখন কোনো বই বের হয় আপনার প্রকাশনী থেকে, তখন সেই বই কতটুকু মানসম্পন্ন সেটা বাছাই করার জন্য কি কি করে থাকেন? আমি মানসম্পন্ন বাছাই করার জন্য যেমন আমার সম্পাদনা বোর্ড আছে, আচ্ছা। একজন সম্পাদক নিয়োগ দিয়েছি আমি, সম্পাদক প্রথম পাণ্ডুলিপিটা পড়ে, বিশেষ করে নতুনদের, যারা বয়স্ক বা সিনিয়র লেখক তাদেরগুলি আমি খুব কম পড়াই, কিন্তু নতুন যারা আছে তাদেরটা অবশ্যই আগে তাকে পড়তে দিই। পড়তে দেওয়ার পরে উনি যদি বলে যে এই পাণ্ডুলিপিটা এরকম, এবারে আমি প্রায় 20টা পাণ্ডুলিপি ফেরত দিয়েছি, কারণ হলো এই পাণ্ডুলিপিগুলি মানসম্মত ছিল না। এবং অনেক লেখক আছে, বোর্ডের একটা ছেলে আপনার কয়েকদিন আগে আমার একটা পাণ্ডুলিপি দিয়েছে, কবিতার বই বলে আমি নিছি, নাইলে আমি সাধারণত নভেম্বরের পরে কোনো পাণ্ডুলিপি নেই না, কিন্তু কবিতার বই বলে নিছে। এবং আমার সম্পাদক বলছে তুমি কাজটা করো, একজন কবি হইতে পারবে, যার জন্য এই কাজটা আমি করতেছি। এবং বইটার আরও কিছু স্টুডেন্ট আছে, যেমন আকিব, মোস্তফা মনোয়ার আকিব প্রথম আলোতে আপনার ওই রসালোতে লিখে, তারও 3-4টা বই আসতেছে, একদমই নতুন, তারা 3rd ইয়ারে পড়ে ছেলে, কিন্তু খুব ভালো বই। একটা উপন্যাসও লিখেছে বদলে যাবার আগে। মানে অনেক বাছাই করে আসলে আপনারা বই বের করে থাকেন? আমরা চেষ্টা করি বাছাই করি, 100% চেষ্টা করি, কিন্তু কিছু জায়গায় গিয়ে আমরা ফেল করি, যখন আপনার অসময়ে আসে লোকজন যে এই বইটা বের করতে হবে, তখন হয়তো অনেক কারণে আমরা বইটা বের করি, তখন যাচাই বাছাইটা একটু কম হয়। আচ্ছা, তবু আমরা আশা করছি সামনের বইমেলা আপনাদের প্রকাশনী থেকে আমরা অনেক ভালো ভালো বই এবার পাবো। হ্যাঁ, এবার আমার প্রকাশনী থেকে যে 100-র উপরে বই আসবে, স্যার প্রতিটি বই ইনশাল্লাহ আশা করি মানসম্মত বলতে গেলে আপনার যেমন প্রুফ রিডিং করেছি, সম্পাদনা করেছি, এবং ভালো কাগজ, কভারটাও ভালো, বিশেষ করে দুর্বয়স আমার ম্যাক্সিমাম কভার করেছে, সেই দিক দিয়ে আশা করি আমার প্রকাশনার যে বইগুলি আমি পাঠককে দিতে পারবো সেগুলি মানসম্মত বই। জি, তো আজকে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এনটিভিকে এবং এনটিভি পরিবারকে এবং শুভ সন্ধ্যাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।